ওসমান হাদি, আপনি তো শুনলেন। আমরা দেখছি যে গণঅভ্যুত্থানে যে যার ভূমিকা ছিল এবং যাদেরকে যা প্রাপ্য সেটা দেয়া হচ্ছে না বলে এক ধরনের ক্ষোভ খেদ, এটাও যেমন দেখছি, আবার একরকম ক্রেডিট নিয়ে রাজনীতি সেটাও দেখছি। সাম্প্রতিক সময়ে আপনি দেখবেন সাদেক কায়েমকে কেন্দ্র করে একটা আলোচনা হয়েছে। নাহিদ একটি পোস্ট দিয়েছে, নাহিদ ইসলামের পোস্টের পর আবার জামাত দেখলাম কটাক্ষ করে নাহিদ ইসলামকে নিয়ে কথা বলছে। তো আপনি আসলে আপনার কাছে জানতে চাই যে গণঅভ্যুত্থানের এই এই যে ক্রেডিটের যে রাজনীতিটা থেকে আসলে কে কি ফায়দা নিতে চায়, মানে আপনি কিভাবে দেখছেন? প্রথম হলো আপা, আমি আপনাকে বলি খোলামেলা, আমি ভাইদের আলাপ শুনলাম এবং আমার কাছে খুব ক্লান্তিকর লাগতেছে। কি অর্থে ক্লান্তিকর লাগতেছে? ধরেন এই আন্দোলনে সাদিক কায়েমের কন্ট্রিবিউশন কি, নাহিদ ইসলাম কি এক দফা ঘোষণা করলো কি করলো না, 9 দফা থেকে এক দফা কিভাবে আসলো, অনেক লম্বা গল্প। আগামী 20, 30, 40 বছর ধরে মানুষ লিখতে থাকবে, একাডেমিয়ায় চর্চা হবে। এখন আমি আপনার এখানে ওঠার আগে লিফটে এক মুরব্বীর সাথে দেখা হলো। উনি দৌড়ে এসে বললেন যে ভাই, আপনাদের যে আলাপ টালাপ দেখি টিভিতে, এত কিছু তো আমরা বুঝিও না, কিন্তু যেটা বুঝতে চাই এর মানে হলো ন্যূনতম একটা ভালো বাংলাদেশ, যেটা আমরা সহজে বলি একটা মানবিক মর্যাদা সম্পন্ন ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র, একটা ভালো বাংলাদেশ। এখন মুশকিলটা হলো আজকে 1 বছর পরে আমাদের যেই তর্ক ভীষণভাবে করা দরকার ছিল, সেই তর্কটা কি আপনি নিশ্চয়ই কনসাসলি না, কিন্তু আমরা মিডিয়া থেকে শুরু করে সবাইকে ইচ্ছা করেই ওই তর্ক যাতে সামনে না আসে এই জন্য পিছনের এই আলাপ করছি কিনা। আজকে আলাপ করবার কথা ছিল নাহিদ ইসলাম জীবনে এত ঝুঁকি নিলেন, 1 বছরে নাহিদ ইসলামরা সেই ইনসাফের নতুন বাংলাদেশ বিনির্মাণে কি কি নতুন করতে পারলেন। বিএনপি এত বড় বিএনপি স্টেক হোল্ডার, সে এখন বারবার বলবার চেষ্টা করছে সে এটা করেছে সেটা করেছে, ভেরি ওয়েল, কিন্তু বিএনপি গত 1 বছরে কি দেখাতে পেরেছে মানুষকে, কোন হোপ যে আমি ক্ষমতায় গেলে কি দেখাতে পারবো? জামাত ইসলাম নতুন কি আনতে পারলো? মানে আমাদের তো বরং 1 বছরে এই রাজনৈতিক প্রতিযোগিতাটা তুমুল হওয়া দরকার ছিল। এখন আজকে আমরা বলছি যে, তবে আমি একটু ফাঁকে বলতে চাই আবিদ ভাইয়ের সাথে যে নাহিদ ইসলাম ঘোষণা করে নাই। এখন দেখেন এখানে দুইটা ব্যাপার খুব কথা। একটা, অনেকে বলতে চায় বিশেষ করে আমাদের ছাত্র দলের ভাইয়েরা, আমি আপনাকে খুব খোলামেলা বলি, বাংলাদেশে আমি শত সমালোচনা সত্ত্বেও দুটো ছাত্র সংগঠনকে সবসময় এক্সট্রা একটা অ্যাডভান্টেজ শ্রদ্ধার সাথে দেই, যাদেরকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভ্যানগার্ড মনে করি। একটা হলো ছাত্রদল আর একটা ছাত্র শিবির। এদের অনেক সমালোচনা আছে, নিজেদের মধ্যেও প্রচন্ড ঝগড়াঝাটি আছে, কিন্তু দেখবেন বাংলাদেশ বিপদে পড়লে আপনি এদেরকেই ভ্যানগার্ড হিসেবে সবার আগে পাবেন। সুতরাং আমাদের জায়গা হলো যে এই ন্যূনতম তাদের ঝগড়াঝাটি থাকার পরও এমন পর্যায়ে যেন তারা গিয়ে না পৌঁছায় যেটা আওয়ামী লীগ অ্যাডভান্টেজটা পায়। আমার ভীষণ খারাপ লাগলো, গতকালকে দেখলাম সম্ভবত এই ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে ছাত্রদল শিবিরের সমালোচনা করছে, শিবির ছাত্রদলের সমালোচনা করছে, বাকছার শিবিরের করছে। ভাই সবার পলিটিক্যাল ঝামেলা তো থাকবে, কিন্তু সেটা আওয়ামী বয়ানে কেন? আমাদের নতুন বাংলাদেশে এখন যদি ছাত্রদল শিবিরের মতো কথা বলে তাহলে তো ছাত্রদল শিবির হয়ে গেলেই পারতো। বাকসার যদি ছাত্রদলের মতো কথা, তার তো এতগুলো সংগঠন লাগতো না, এই বিউটি তো থাকতো না, সবাই অনেকগুলো সংগঠন থাকবে। কিন্তু আপনি যদি সেই আওয়ামী ন্যারেটিভেই আপনি অন্যের সমালোচনা করেন তাহলে নতুন বাংলাদেশটা কি হলো? এর মানে নতুন ন্যারেটিভ নতুন সমালোচনা জেনারেট করবার যে ক্যাপাসিটি, এটা আমাদের কারো নাই। ক্যাপাসিটি যে নাই, সেই ক্যাপাসিটি অর্জনের জন্য যে চেষ্টা করা দরকার সেটা আমাদের অনেকের নাই। তো এখন ব্যাপার হলো, আমি যেটা আপনাকে কাইন্ডলি একটু বলি, নাহিদ ইসলামের সাথে আমার 101টা সমালোচনা আছে নাহিদ ইসলামের ব্যাপারে, কিন্তু এর পরেও এটাই তো সত্য। ধরেন বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমি জানি অত্যন্ত টেকফুলি বলেছেন যাতে এই গত ফ্যাসিস্ট সরকার যাতে বলতে না পারে যে এটার সাথে রাজনীতি জড়িয়ে গেছে, সুতরাং মেরে দাও, বিএনপি থাকলে মারা যাবে, জামাত থাকলে মারা যাবে। তো উনি বলেছেন যে না, এটা তো ছাত্রদের আন্দোলন, এবং টেকফুলি এটা আমরা মানি। কিন্তু ধরেন হাসিনার পতন হয় নাই, তো হাসিনার পতন হলে আপনি চক্ষু করে বলেন তো সবার আগে ফাঁসিটা হলো কার হতো? জামাতের হতো? বিএনপির কারো হতো না? সবার আগে নাহিদের হতো। চক্ষু বন্ধ করে বলে আমাকে আপনারা যত ডেকে বলেন কিচ্ছু হতো না, কারণ 1 দফা 3 তারিখ যেদিন স্বাক্ষরটা হয় সেদিন কিন্তু নাহিদ তার নিজের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছে। ব্যাপারটা এমন না, এটা অনেককেই বলা হয়েছিল, আপনারা সেই ঘোষণাটা দেন। তো নাহিদকে এই ক্রেডিটটা দিয়েই তার শত সমালোচনা করতে হবে। হ্যাঁ, নাহিদের হাজারটা ভুল থাকতে পারে, কিন্তু তার মৃত্যুর পরোয়ানায় স্বাক্ষর করে নাহিদের সারা শরীরে যে দগদগে স্মৃতি, তার উরুতি আপনারা দেখেছেন, এই ডাক কি কোনো মানুষ দেখার মতো? হ্যাঁ, নাহিদের হাজারটা প্রবলেম আছে, তারা করাপশনের সাথে জড়িত হলে বলবো, কিন্তু এর জন্য এখন আমি বলবো যে নাহিদ ইসলাম করে না, আমি করেছি পিছন থেকে। তো বিএনপি যদি পিছন থেকে করে, জামাত ইসলাম যদি পিছন থেকে করে, তাহলে সামনে আসলেন না কেন? বাচ্চাদেরকে লাগলো কেন? নাম্বার 2, কোটা থেকে যারা কোটা আন্দোলন করে তারা কি আসলে একটা করতে পারে? ভাই যেটা বললো, তারা কি পলিটিক্যাল আন্দোলন পারে? এই ফ্রেমিংটা আসলে ভালো না।
এই যারা কোটা আন্দোলন করেছে, এই ছেলেরা শুধু কোটা আন্দোলন, এই ছেলেরা গত ক্যাম্পাসে 5-7 বছর ধরে ছাত্রদল যখন ক্যাম্পাসে দাঁড়াতে পারে না, ছাত্র শিবির দাঁড়াতে পারে না, তখন ছাত্র অধিকার পরিষদ ক্যাম্পাসে দাঁড়িয়েছিল। সেই ছাত্র অধিকার পরিষদ ভেঙে ছাত্র শক্তি যখন হয়েছে, ওদের শক্তি ক্ষয়ে গেছে, তাও তো ন্যূনতম কিছুটা একটা দাঁড়িয়েছে। তো তাদের একটা জায়গা থেকেও তারা কোটা নিয়ে বলেছে, কিন্তু ব্যাপার হলো যদি পারতেনি তাহলে ছাত্রদল নামই করতো। ছাত্র অধিকার পরিষদ কখনো হাসিনার থ্রেট ছিল না ভাই। ছাত্র অধিকার পরিষদ থ্রেট অফ কোর্স ছিল, এই কথা ভাই শুনেন। নূরের 101টা প্রবলেম থাকতে পারে, কিন্তু নূর একা যে মাইর খাইছে সারা বাংলাদেশে, সেটা কয়জনে খাইছে? হাসিনাকে হাসিনা বলতে শিখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ভাই, এটা আপনি আপনার মতো করে বলেন, দেখেন কয়জন ভোট নেন এখন। আপনি যদি বলেন হাসিনাকে হাসিনা বলতে শুধু বিএনপি শিখাইছে, আপনাকে বিনীত অনুরোধ করি এখন পোল দেন বাংলাদেশের মানুষ কয়জন সেটা মানে। দেখেন, বিএনপিকে আমি হাজারটা সমালোচনা সত্ত্বেও বলি যে বিএনপিকে কোনোদিন কর্নার করা যাবে না, এবং বিএনপি হলো বাংলাদেশের সবথেকে বড় সেই সার্বভৌমত্বের ফোর্স। কিন্তু এইটা যদি যে আজকে আমি জামাতের আমির বলবে এই এক দফা আমরা করেছি বিএনপি থেকে, ভাই এই সমালোচনাটা না করে ধরেন এটা আমরা করলামই না, আজকে ক্ষতি কি দেশের বলেন? বরং এই প্রতিযোগিতাটা করি যে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের কাছে অবস্থা। ঠিক আছে, নতুন আপনাকে ওপেন আছে যে স্ক্রিনে একটা প্রশ্ন করছে, আপনি কি জানেন কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানটা কোন ছেলেটা উত্তোলন করেছিল? এইটা এই স্লোগানকে বিকৃত করেছে। আরে ভাই, আপনি এটা বলেন যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগান একজন করেছে। হ্যাঁ, তাহলে যে ছেলেটা কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানের উত্তোলনের মধ্য দিয়ে রাজু ভাস্কর্য থেকে কোটা সংস্কার আন্দোলনকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটা রূপ দান করা সর্বোচ্চ চেষ্টা। তাহলে ঠিক 10 মিনিট আগে আসেন, মানে যখন তুমি কে আমি কে রাজাকার এরপরে আমাদের ছাত্র ভাই দলের ভাইদের পক্ষ থেকে যোগ করা হয়েছে কে বলেছে তুমি কে স্বৈরাচার, এই মিছিলটা কিভাবে আসলো? তুমি কি মিছিলটা কি হুট করে চলে আসলো? তুমি কি আমি কে রাজাকার মানে আপনি পরের অংশটা স্লোগান বলছেন, তুমি বাট কি আসলো আমি কে কিভাবে? রাজাকার সেখানে কি আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল জেনারেল স্টুডেন্টদের সাথে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল অংশগ্রহণ ছিল না? অবশ্যই ছিল, কিন্তু না কিন্তু আপনি বলতেছেন যেখানে মৃত্যুবরণ হয়ে গেছে সেখানে নাহিদ ইসলাম সবার আগে এটা বলতে হবে, নাহিদ ইসলাম সাইন করেছে। শুনেন, আপনি নাহিদ ইসলামের নেতৃত্বে আন্দোলন করতে পারেন, কিন্তু আমি নাহিদ ইসলামকে অন করে আন্দোলন করি না। আন্দোলনের বিভিন্ন চরিত্র থাকবে, আন্দোলনের বিভিন্ন চরিত্র থাকবে, আন্দোলনের বিভিন্ন চরিত্র থাকবে। আমি আমার সংগঠনকে অন করে আন্দোলন, আমার তো সমস্যা নাই, আপনি সেটাকে আপনি কেন বলছেন না যে নাহিদ ইসলামের কন্ট্রিবিউশন নাই? আপনি যেমন ভাবে নাহিদ ইসলামের কথা বলবেন তেমন ভাবে এটাও বলবেন যে বাদবাকি যারা এক দফার দিকে ছিল তাদেরও মৃত্যু পরোয়ানা সেখানে ছিল। যে ছেলেটা স্বৈরাচার স্লোগান উত্তোলন করেছিল তার পরের দিনে ইয়ারকি মাঠের ভাষাকে তছনছ করা হয়েছিল। নাহিদ ইসলামরা গোটা বিশ্বের কাছে পরিচিত ব্যক্তি হয়ে গেছিল। নাহিদ ইসলামরা জেনারেল স্টুডেন্টদের কাতারে বেঁচে গেল। জাতীয়তাবাদী আপনি এক্সাইটেড হইতেছেন ভাই, শুনেন আপনাদের ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হইছে কি? আপনাদের হইছে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, আর কিছু না। এবার আসেন, আপনাদেরকে মানুষ এত ক্রেডিট দিতেছে, আপনাদের ভালো লাগতেছে না। আপনি আপনার সময় বলুন। শরীফ ওসমান হাদি, আমরা তো কথা বলছিলাম আসলে যে জানতে চাইছিলাম যে পরিবর্তন যেটা প্রত্যাশিত সেই পরিবর্তনটা আমরা পেলাম কিনা, গণঅভ্যুত্থানে যে স্পিরিট সেটা হারিয়ে যাচ্ছে কিনা। আমার মনে হয় যে এই যে তর্ক যেটা হলো সেখান থেকে আমরা এতে বুঝতে পারছি যে ঐক্য যে নাই, এবং এটা খুব দুঃখজনক। কিন্তু আসলে কেন ঘটনাটা ঘটলো এবং ঘটছে, আপনার একটা নিরপেক্ষ বিশ্লেষণ আমি যদি আশা করি। হিসাবটা খুব সোজা, এই যে আমরা যে তর্ক করছি এই তর্কটা খুব ন্যাচারাল। পৃথিবীর যে সব সমস্ত দেশে বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, আপনি জানেন, তারপরে বিপ্লবীদের হাতে বিপ্লবীরা খুন হয়েছে, তুমুল মেসাকার হয়েছে। বাংলাদেশে আজ পর্যন্ত কি সেটা হয়েছে? না, হয় নাই। বাংলাদেশে গৃহযুদ্ধ পর্যন্ত হয়ে যাওয়ার কথা ছিল না, বাংলাদেশ সেখান থেকে আল্লাহর রহমতে ফিরে এসেছে। কিন্তু এই যে দেখেন, এখন আমি আবিদ ভাই ঝগড়া করছি না, আপনি আধা ঘন্টা পর নেমে যদি শুনি হাসিনা কোনোভাবে বাংলাদেশ উস্কে দেখছে, আপনি দেখবেন কোথায় মানে আবিদ, কোথায় হাদি, আর কোথায় নাসের ভাই, সবাই মিলে কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে আছে। এটা আপনি দেখেন। এবং আমি বলি, বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার একমাত্র দায়িত্ব নিছে হাসিনা। সে যখনই বাংলাদেশ উস্কাবে তখন বাংলাদেশ, তাহলে কি আলোচনা করার সময় একটা হাসিনার ছবি সামনে রাখবো? হ্যাঁ, হতে পারে। এটা তো আমরা বলেছি, যখনই ক্যাচাল হয়েছে তখন দেখবেন বাংলাদেশকে ইউনাইটেড করে দিয়েছে। আচ্ছা, এই যে গৃহযুদ্ধ থেকে গৃহযুদ্ধের দিকে যেতে পারতো, তাহলে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নৈরাজ্যের বিপরীতে নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না। বিজয়ীদের কাছে পরাজিতরা যদি নিরাপদ থাকে তাহলে বিজয়ের আনন্দ মহামান্বিত করে। এই জিনিসগুলো কেন বলছেন না? আপনি কি বাংলাদেশে এইটা বলতে চাচ্ছেন যে গত 1 বছর ধরে নৈরাজ্য হচ্ছে সেটা? আজকে আমি আপনাকে আমি যেটা বলছি যে গণঅভ্যুত্থান পরবর্তী
পরবর্তী সময়ে 5 আগস্টের পরে যেখানে আওয়ামী লীগ বলেছিল লক্ষ লক্ষ লাশ পড়বে, সেই জায়গায় রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য নৈরাজ্যের বিপরীতে নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না। বিজয়ীদের কাছে পরাজিতরা যদি নিরাপদ থাকে তাহলে সেই বিজয়ের আনন্দ মহামান্বিত হয়। এই কথাগুলো বলে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং গৃহযুদ্ধ থেকে কে ঠেকিয়ে রেখেছিল? আপনি আমার এই শোটা দেখেন নাই অন্তত 10টা শো, এটা আমার কপাল খারাপ যে আপনার পর্যন্ত পৌঁছে না, নাই। এই ক্রেডিট আপনাকে দেয়া হয়েছে। আমি আপনাকে বলি মিনিমাম 10টা শোতে আমি বলেছি বাংলাদেশে বিএনপি এবং জামাত ইসলামী অভ্যুত্থানের পর 15টা দিন যেই ঐতিহাসিক ভূমিকা নিয়েছে এটা অভূতপূর্ব, নইলে খুনের বন্যা বয়ে যেত। আমি নিজে আর্মির গাড়িতে 1 সপ্তাহ ঘুরেছি, আমি আসছি আবার আলোচনায়, একটা বিরতির পর আবারও ফিরছি আলোচনা। আচ্ছা, শেষ করে দেব আমি ওসমান হাদি। যার ফলশ্রুতিতে এই কথাগুলো অবশ্যই এখানে আসবে, এগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমি শেষ করে দেব। আমি ওসমান হাদির কাছে একটা মন্তব্য শুনতে চাই যে ছাত্র দলের আজকের যে প্রোগ্রাম, সেখানে আমরা দেখলাম ছাত্র জনতার প্রত্যাশা পূরণে 9 দফা প্রতিশ্রুতি দিয়েছে। আপনি আমার ধারণা যে আপনি দেখেছেন তাদের প্রতিশ্রুতিগুলো, আপনি মন্তব্য জানতে চাই আপনি কিভাবে দেখছেন? না 9 দফা বিএনপির 31 দফা সবগুলোই খুবই পজিটিভলি দেখতে চাই, বরং আমরা দেখতে চাই যে একজন সাধারণ মানুষ সে দফাগুলো পড়ে দেখে না, সে প্র্যাকটিক্যালি কি তার সামনে উপস্থাপন করা হচ্ছে এটা দেখে। তো আপনাকে শুধু এটা 30 সেকেন্ডে বলে রাখি, আজকে আমরা বিকেলে কয়েকজন উপদেষ্টার সাথে বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডাররা বসেছিল 5ই আগস্ট ঘোষণাপত্র নিয়ে ওই আর্কাইভ ভবনে আগারগাঁও। ওখান থেকে বের হয়ে যখন একটা দোকানে চা খাচ্ছি, তখন সে বলতেছে পাশের আরেকজনের সাথে যে তার কাছে এভাবে চাঁদা চাওয়া হয়েছে যে টাকা পয়সা দেওয়া লাগবে না, 50টা টি-শার্ট বানাই দেওয়া লাগবে প্রোগ্রামের জন্য। কোন দল চেয়েছে, কে চলেছে, এটা আপনারা মিডিয়া আছেন, আপনারা যান ইনভেস্টিগেট করেন, জিজ্ঞেস করেন। আমি তো সেটা জিজ্ঞেস করি নাই। তো যদি আমরা এটা বিএনপি বলি, জামাত বলি, এনসিপি বলি যে একটা নতুন প্যাটার্ন নিয়ে আসলাম নতুন বাংলাদেশে, যে পয়সা হাতে নিলে খারাপ দেখায়, তাহলে টি-শার্ট বানাই দাও, তাহলে এই ইনভেস্টিগেশনটা আপনারা করেন। আর বরং আজকের প্রোগ্রামটা উচিত ছিল একজন শিবিরের, একজন ছাত্র দলের, একজন বাকশাসের, মাঝখানে আমার আসলে রিঅ্যাকশন দেওয়াও তো কঠিন। ধন্যবাদ। একবারে সময় শেষ, আমি লাস্ট মন্তব্য শুনতে চাই। এই যে চাঁদার জিনিসটা নরমালি উনি একটা দিকে চাঁদা জিনিসটা চাঁদা দিয়ে একটু হচ্ছে যে একটা সংগঠন কিংবা যে উনি যাকে ইন্ডিকেট করতে চায়, চাঁদা নিজের গায়ে টাইনে নিতে চান, আপনারা কে ঠেকাবে ভাই? আমি তো কাউকে বলতেছি না, নাসির ভাই তো রিঅ্যাক্ট করতেছে না চাঁদার ব্যাপারে। চাঁদার ব্যাপারে না, শুনেন, চাঁদার ব্যাপারে আমি রিঅ্যাকশন করতে যাচ্ছি না। তাহলে ব্যাপারে বলতে হবে, এটা না আমরা সব আমরা শুধু এলাকা কেন্দ্রিক হচ্ছে না, চাঁদা সারা বাংলাদেশে হচ্ছে, আমরা সারা বাংলাদেশের কথা বলছি। চাঁদা বলে তো আমরা নরমালি আমরা তো রিঅ্যাক্ট ভাই করি। আমি তো এখন তাকে জিজ্ঞেস করি না, আপনি মিডিয়াতে বললাম, আপনারা জান, আপনারা চাঁদাবাজির অভিযোগ আসছে, আর কেউ চাইছে এটা জানি না, আপনারা কি জিজ্ঞেস করেন? এই যে দেশিনা পার্টি জিডিপি কে কথা, এই যে আপনারা এগুলোকে আনসিন ওয়েতে ভুল হইছে, মাপ চাই, জীবনও বলবো না যে এই দেশে কোনো চাঁদাবাজি হয় না, কেউ চাঁদাবাজি করে না। এই দেশ ফেরেশতারা চালায়, ফেরেশতারা রাজনীতিবিদ করে। বিএনপি করে বলেন, জামাত করে বলেন, ভাই আমাদের কি স্পষ্ট পৃথিবীতে কারা বলেন না চাঁদাবাজির অভিযোগ তো এখন সব দলের বিরুদ্ধে, চাঁদাবাজির অভিযোগ সব দলের বিরুদ্ধে আছে। এখন আপনাদের ধন্যবাদ।